আচ্ছা বলুন তো, একজন ধনী আর একজন গরিবের মাঝের পার্থক্যটা কি? কেনই বা পৃথিবীর 80% সম্পদ 20% মানুষের কাছে আর 20% সম্পদ 80% মানুষের কাছে? উত্তরে নিশ্চয়ই আপনি বলবেন, ওই 20% মানুষ হয়তো জন্মসূত্রেই ধনী, মানে তাদের পূর্বপুরুষ ধনী ছিল, তাই তারাও ধনী। আসলেই কি তাই? একদম না ভাইজান। জানলে অবাক হবেন, ওই 20% মানুষের 88% সেলফ মেড মিলিয়নার, মানে তারা নিজেদের দমেই ধনী হয়েছেন, বাবা দাদার অর্থ সম্পদের উপর ভর করে নয়। তো এই 88% মানুষের রহস্যটা কি? কিভাবে তারা সেলফ মেড মিলিয়নার হয়ে উঠলেন? উত্তর অনুসন্ধানে সবার প্রথমেই আমার মাথায় এসেছে এডমন্ড বার্কের বলা সেই শক্তিশালী উক্তিটি, টাকা যদি আপনার আদেশে চলে তাহলে আপনি টাকা আর স্বাধীনতা দুটোই পাবেন, আর আপনি যদি টাকার আদেশে চলেন তাহলে সত্যিই আপনি গরিব হয়ে যাবেন। তো কিভাবে টাকাকে নিজের আদেশে চলতে বাধ্য করবেন? কি করে 1000-কে 10,000 বানাবেন, 10,000-কে 1 লাখ বানাবেন? আর এমন কোন কোন বিষয় রয়েছে যা না মানলে ওই 1 লাখ আবার 1000 হয়ে যেতে পারে? তো চলুন সেলফ মেড মিলিয়নারদের এই রহস্যগুলো উদ্ঘাটনে 3 বন্ধু অনিক, জয় আর ইস্তিয়াকের গল্পটি শুনে নেই। 3 বন্ধু লেখাপড়া শেষ করে চোখে চাকরির স্বপ্ন নিয়ে রাজশাহী থেকে ঢাকা শহর এসে পাড়ি জমায়। ভালো ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করায় তাদের 3 জনেরই চাকরি পেতে খুব একটা অসুবিধা হয় না। ইউনিভার্সিটি লাইফে ইস্তিয়াক আর জয় প্রায়ই বিভিন্ন বিজনেস সেমিনারে অংশ নিত, যার ফলে তারা আগে থেকেই জানত রিসার্চ অনুসারে 75% মানুষ ধনী হয়েছেন বিজনেস করে এবং অ্যাসেট বিল্ড করে, 15% মানুষ ধনী হয়েছেন ইনভেস্টিং প্লাস অ্যাসেট বিল্ড দিয়ে, 3% হয়েছেন এন্টারটেনমেন্ট এবং স্পোর্টস দিয়ে, আর 7% উত্তরাধিকারী এবং আদার্স বিষয়ের ভিত্তিতে। কিন্তু মজার ব্যাপার হলো এদের মাঝে চাকরিজীবী বা এমপ্লয়ির সংখ্যা নিয়ারলি 0%। তাই একটা বিষয় তো তারা আগে থেকেই পরিষ্কার ছিল, চাকরি করে আর যাই হোক, প্রকৃত ধনী বলতে যা বোঝায় তা তারা কখনোই হয়ে উঠতে পারবেন না। তাই তাদের মেন্টালিটি শুরু থেকেই বাকিদের থেকে আলাদা ছিল। ইস্তিয়াক ছিল রিয়েল এস্টেটের প্রতি আগ্রহী আর জয় ছিল বিজনেসের প্রতি আগ্রহী, কিন্তু অনিক ছিল তাদের সম্পূর্ণ বিপরীত, একজন সাধারণ চিন্তাধারার মানুষ। আর লাকিলি সবার প্রথমে 3 বন্ধুর মাঝে চাকরি হয় অনিকেরই, প্রতি মাসে 40,000 টাকার স্যালারিতে। সে এই 40,000-এর স্যালারিতেই ঢাকা শহরে তার সমস্ত স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেয়। ঢাকার পার্টি কালচার, লিভিং এক্সপেন্সেস, খাবার দাবার, উইকেন্ডে ট্রাভেলিং, এগুলো তাকে একদম ঘিরে ধরে। সে প্রতি মাসেই এসবের পেছনে টাকা ওড়াতে থাকে আর ভাবে, শালা একেই তো বলে জীবন। 24 বছরের অনেক চাকরি পেয়ে ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। এছাড়াও তার কাঁধে ফ্যামিলি চালানোর দায়বদ্ধতা ছিল না, তার কাজ ছিল কেবল নিজের ক্যারিয়ারকে গড়া। তাই চাকরি পাওয়ার পর সে জয় আর ইস্তিয়াকের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। সে তার অফিসের পাশের সোসাইটিতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, যার রেন্ট ছিল 15,000। অন্যদিকে ইস্তিয়াক আর জয় আগের জায়গাতেই কম খরচে কোনোরকম ভাবে দিন পার করতে থাকে। এখন ইস্তিয়াকের শুরু থেকেই রিয়েল এস্টেটের প্রতি ঝোঁক ছিল। বেশ কিছুদিন অপেক্ষা করে দেখে শুনে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি নেয়, যেখানে স্যালারি তো অনেক কম পেত, মাত্র 15,000। কিন্তু কোম্পানিটি ছিল ইনফরমেশনের ভান্ডার। সে ওই কোম্পানিতে চাকরি নিয়েছিল কেবল একটা কারণেই, ঝোপ বুঝে কোপ মারার জন্য, মানে সঠিক সুযোগ লুফে নেওয়ার জন্য। সাডেনলি সে জানতে পারে কিছুটা দূরে একটি সম্ভাবনাময় জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে ল্যান্ডও সেল করা হচ্ছে। ইস্তিয়াক দ্রুত তার বাবাকে ফোন করে আর 20 লাখ টাকা চায় ওই প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য। সে তার বাবাকে বলে, আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা থেকে কসম করে বলতে পারি, আজ যদি আমরা এখানে 3-4টি প্রপার্টি কিনে রাখি তবে আগামী 10 বছরের মাঝে আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাব। কিন্তু পুরনো চিন্তাধারার মানুষ তার বাবা কিছুতেই রিস্ক নিতে চাচ্ছিল না, কিন্তু ইস্তিয়াক যে কোনোভাবে হোক তার বাবাকে ম্যানেজ করে আর 20 লাখ প্রপার্টিতে লাগিয়ে দেয়। কিছু বছরের মাঝেই প্রপার্টি রেডি হয়ে যায়। তার সাথে সেখানে তৈরি হয় শপিং কমপ্লেক্স, স্কুল, মেট্রো রেল, হসপিটাল। ইস্তিয়াক প্রপার্টিকে রেন্টে লাগিয়ে দেয় আর 2%-এর রেন্টাল ইয়েল্ড নিতে শুরু করে। ধীরে ধীরে ইস্তিয়াকের প্রপার্টির দাম বাড়তে থাকে। কেবলমাত্র 5 বছরের মাঝেই তার প্রপার্টি গিরগিটির মতো রং বদলায়, 20 লাখ থেকে 40 লাখে পৌঁছে যায়। এছাড়াও এই প্রপার্টিগুলো থেকে ইস্তিয়াক প্রতি মাসে 60,000 টাকার রেন্ট পেতে শুরু করে, সাথে তার চাকরিতেও পদোন্নতি হয়। সে টাকা কামানোর পূর্বেই টাকা ইনভেস্ট করে দিয়েছিল, তাও এমন জায়গাতে যা থেকে নিশ্চিতভাবে কোনো রিস্ক ছাড়াই ধারাবাহিকভাবে টাকা আসতে থাকবে। অন্যদিকে অনিকের লাইফস্টাইল পুরোপুরিভাবে শো অফের উপর নির্ভর হয়ে যায়। ঢাকার ক্লাসিক
কালচার তাকে গ্রাস করে ফেলে। এখন সে লাইফে বড় বড় রিস্ক কোনো চিন্তাভাবনা ছাড়াই নিতে শুরু করে, আর তার বেতন বেড়ে 40,000 থেকে 50,000 হয়ে যায়। সে খেয়াল করে তার বস এবং কলিগরা অনেকেই কার কিনেছে, তাই সেও একটি শোরুমে যায় আর 15 লাখ টাকার একটি কার পছন্দ করে। এখন 15 লাখ তো আর তার কাছে ক্যাশ ছিল না, তাই সে বানিয়ে ফেলে ইএমআই, যেখানে তাকে প্রতি মাসে 20,000 টাকা দিতে হতো। এখন 50,000-এর স্যালারি থেকে বাড়ি ভাড়া 15, কারের ইএমআই 20, মানে 35 গচ্চা। এখন তার কাছে গাড়ি এসে গেছে, মানে রাজকীয় ভাবধারা চলে এসেছে। এবার তো রাজার একটি রানী চাই নাকি? সে তার লাইফ পার্টনারের সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যেন তার কাছে আলাদিনের চারাগ আছে, যা দেখে তার পার্টনারও মনের মাঝে অনেকের প্রতি রিচ ক্যাটাগরির ইমেজ তৈরি করে ফেলে। সময় এগোতে থাকে, বাড়তি খরচের চাপে অনেক চাকরি থেকে চাকরি সুইচ করতে থাকে। অবসর সময়ে সে তার বন্ধুদের কথা চিন্তা করে আর ভাবে, আমি আজ কোথা থেকে কোথায় পৌঁছে গেছি, ওরা এখন কি করছে, হয়তো চাকরিই খুঁজে পায়নি। এরপর আরো 10 বছর চলে যায়, অনেকের বয়স 37 হয়ে যায়। এখন সে একটি এমন জব পেয়ে গেছে যার স্যালারি মাসে 1 লাখ। তো সে চিন্তা করে এখন সময় এসে গেছে নিজেদের একটি বাড়ি নেওয়ার। সে আর তার ওয়াইফ ঢাকাতেই ভালো অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করে, আর ফাইনালি তাদের 3 BHK এর একটি ফুল ফার্নিচার অ্যাপার্টমেন্ট পছন্দ হয়, যার ভ্যালু আসে 1 কোটি। এখন 1 লাখের স্যালারি পাওয়া ব্যক্তি, ধরলাম পতি পত্নীর কম্বাইন ইনকাম মাসে 2 লাখ, তবুও তো তারা 1 কোটি একসাথে অ্যারেঞ্জ করতে পারবে না, যার জন্য তারা 30 লাখ ডাউন পেমেন্ট করে আর 70 লাখ ইএমআই করে ফেলে। তাদের প্রতি মাসে 58,000 টাকা ইএমআই দিতে হয়। তো তারা তাদের ড্রিম হাউসটা নিয়ে ফেলে, আর সমস্ত পেপার কমপ্লিট করার পর প্রপার্টি ওনার সামনে আসে, যা দেখে অনেক চমকে যায়। কারণ এই যে ইস্তিয়াক, সে এই প্রপার্টিটি 12 বছর আগে 20 লাখ টাকায় কিনেছিল। জায়গাটা ছিল গ্রোয়িং, কিছু বছরের মাঝেই এখানে প্রচুর ডেভেলপ হয়েছে, তাই প্রপার্টির দামও হু করে বেড়েছে। ইস্তিয়াক ক্যালকুলেট করে যে দানটি খেলেছিল তা একদম সঠিক ছিল। সে তার চাকরির টাকা আর এই প্রপার্টি থেকে পাওয়া রেন্টের টাকা দিয়ে এমন আরো 4টি গ্রোয়িং এরিয়ার প্রপার্টি সুযোগ বুঝে কম দামে কিনে নিয়েছে। স্বাভাবিকভাবেই অনেক ইস্তিয়াককে দেখে পুরোপুরিভাবে অবাক। ইস্তিয়াক বলে, ভাই, এই কয়েক বছরে আমি মোট 5টি প্রপার্টি কিনেছি, যার মধ্যে একটি আজ তুই নিলি, আর এটা সম্ভব হয়েছে আমার রিয়েল এস্টেটের মাঝে থাকা সলিড নলেজের কারণে। দেখ, গ্রোয়িং প্রপার্টিতে সময়ের সাথে সাথে ল্যান্ড এবং রেন্ট দুটোরই দাম বাড়তে থাকে, মানে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর সাথে পাওয়ার অফ রেন্টিং। আর এখন আমার কাছে প্রতি মাসে রেন্ট থেকেই এত টাকা আসছে যে আমি যে কোনো সময় চাকরিটা ছেড়ে দিয়ে রিটায়ার করতে পারি। তো এর জন্যই ওয়ারেন বাফেট বলেছিলেন, যদি তুমি ঘুমের মাঝেও টাকা ইনকাম করতে না পারো তবে তোমায় শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে। দুই বন্ধুর মাঝে কথোপকথন চলছিল, এমন সময় জয়ের কথা উঠে আসে। অনেক বলে, জয় কোথায়? আজকাল চাকরি বাকরি কি কিছু পেয়েছে, না এখনো দরজায় দরজায় ধাক্কা খাচ্ছে? এটা শুনে ইস্তিয়াক একটু হেসে বলে, ওর কাহিনী তো একদম আলাদা। 4 বছর রেস্টুরেন্টে জব করার পর এখন নিজেই রেস্টুরেন্ট দিয়ে বসেছে। চল কাল তোকে ওর সাথে নিয়ে দেখা করাই। পরের দিন এক হলদে বিকেলে একটি রেস্টুরেন্টে প্রায় 1.5 যুগ পর 3 বন্ধুর দেখা হয়। অনেক জয়কে জিজ্ঞেস করে, কিরে, কি অবস্থা, আজকাল কি করছিস? জয় বলে, এই তো, এই রেস্টুরেন্টই আমি চালাচ্ছি। তখন অনেক বলে, কি, তুই রেস্টুরেন্ট খুলেছিস? এত নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করে শেষে কিনা তুই রেস্টুরেন্ট খুলেছিস? আমাকে দেখ, আমি এখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি আর আমার মাসিক বেতন 1 লাখ টাকা, আর তুই কিনা রেস্টুরেন্ট চালাচ্ছিস। কত ইনকাম করিস তুই? তখন জয় বলে, আমার এখানে সর্বমোট 10 জন কর্মী কাজ করে, আমি শুধু তাদেরকেই মাসিক বেতন দেই 2 লাখ টাকার ওপর। আমার এরকম আরো 4টি রেস্টুরেন্ট আছে। তাহলে একবার চিন্তা কর আমার মাসিক ইনকাম কত। তুই সারাদিন খাটাখাটনি করিস তোর বসের সন্তানদের ধনী বানানোর জন্য, আর আমি কাজ করছি আমার সন্তানদের ধনী বানানোর জন্য। তুই যদি মারা যাস তাহলে তোর চাকরিটা তোর সন্তান পাবে না, কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমার এই 4টা রেস্টুরেন্টের মালিক হবে আমার সন্তানরা। অনেকের মুখটা কালো হয়ে যায়। সে ইস্তিয়াকের দিকে তাকায়, দেখে ইস্তিয়াক হাসছে। অনেক কৌতূহল নিয়ে বলে, তুই বিজনেস শিখলি কি করে? জয় বলে, হুম মামা, এর জন্যই তো প্রথম 4 বছর রেস্টুরেন্টে জব করেছি। আজ আমার দেখাশোনা ছাড়া কোনো কাজ নেই। যদি আমি একদিন কাজে নাও আসি তবুও আমার টাকা ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে। বলতে পারিস আমি অনেকটা রিটায়ারমেন্টের মতোই লাইফ কাটাচ্ছি। এটা শুনে ইস্তিয়াক বলে, মামা, আমিও 3-4 বছরের মাঝেই চাকরিটা ছেড়ে দেব। রিয়েল এস্টেট থেকে যা আসছে তা শেষ করার লোকই তো নেই। ওদের দুজনের কথা শুনে অনেক মনে মনে ভাবে, শালা ওরা এত অল্প বয়সে রিটায়ার করার চিন্তা করছে, আর আমি কিনা বসের ঝাড়ি শুনে আরো 20 বছর চাকরি করে যাব কেবল বাড়ি গাড়ির ইএমআই দেওয়ার জন্য।
তো দেখুন ভাইজান, ইশতিয়াক রিয়েল এস্টেটের মাধ্যমে ধনী হয়েছে, যেটা ধনী হওয়ার সবথেকে শ্রেষ্ঠ উপায়। কিন্তু এখানে তার বাবা তাকে সময় মতো 20 লাখ টাকা দিয়েছিল, যা নিশ্চয়ই আমার আপনার মতো সাধারণ ফ্যামিলিতে ঘটবে না। এর জন্যই রিয়েল এস্টেটকে টাকার খেলা বলা হয়, যেখানে টাকা থাকলেই কেবল টাকা থেকে টাকা বানানো যায়। একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। বিবেক ওবেরয়কে তো আপনারা অনেকেই চেনেন। তিনি ছিলেন একসময় উদীয়মান সম্ভাবনাময় সুপারস্টার, কিন্তু আমাদের সাল্লু ভাই মানে সালমান খানের সাথে কন্ট্রোভার্সির কারণে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, আর তার মেইন ইনকাম এবং প্রাইমারি ইনকাম সোর্স ফিল্ম থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়। কিন্তু তার কাছে একটা ব্যাকআপ প্ল্যান ছিল, সেটা হলো রিয়েল এস্টেট। তিনি তার ইনকামের টাকাকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে শুরু করেন এবং আজ তার নেটওয়ার্থ রণবীর এমনকি পুষ্পা ভাওয়ের থেকেও অনেক বেশি। শোনা যাচ্ছে রিয়েল এস্টেট থেকেই তার বর্তমান নেটওয়ার্থ আজ 1200 কোটি প্লাস। রিসেন্টলি তিনি তার বাবা সুরেশ ওবেরয়কে 12 কোটির রোলস রয়েস দুবাইয়ে গিফট করেছেন। তিনি ছাড়াও রিয়েল এস্টেটের মাধ্যমে ধনী হয়েছেন এমন হাজারো লাখো এক্সাম্পল রয়েছে। ইনফ্যাক্ট বলা হয় পৃথিবীর সবথেকে বেশি ধনী ব্যক্তি এই রিয়েল এস্টেট থেকেই উঠে এসেছেন। অন্যদিকে জয় 4 বছর রেস্টুরেন্টে কাজ করে বিজনেস শিখে নিজেই সেই বিজনেস দাঁড় করিয়েছেন। এটা হলো সফল বিজনেস করার সবথেকে ইফেক্টিভ ওয়ে। শুনতে সহজ মনে হলেও কাজটা সহজ নয়। এখানে আপনাকে বিজনেসের প্রতিটি সেক্টরকে গুরুত্বের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। যদিও কাজটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। বেশিরভাগ সফল বিজনেসম্যানরাই এভাবেই তাদের বিজনেসকে সফল করেছেন। অন্যদিকে ন্যাচারাল লাইফ লিড করছে অনেক। ন্যাচারাল এই জন্যই বলছি কারণ আমাদের সবার চিন্তাভাবনা ওরই মতো। প্রথমে একটি চাকরির ব্যবস্থা করো, তারপর ধনী দেখানোর জন্য ইএমআই এর পর ইএমআই দিয়ে বিভিন্ন দামি দামি জিনিস কিনতে শুরু করো। কিন্তু চাকরির টাকায় তো আর ধনী হওয়া যায় না, তাই জোর করে ধনী হতে গিয়ে বেশিরভাগ মানুষ নিজের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলে। এ বিষয়টির সাথে মিল রেখে একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। জাস্টিন বিবারকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। জাস্টিন বিবার, যিনি আম্বানির প্রি ওয়েডিংয়ে কিছু ঘন্টার পারফরমেন্সের জন্য 70 কোটি টাকা নিয়েছিলেন। এখন এত টাকা দিয়ে তো পুরো লাইফ বসে খাওয়া যাবে, কিন্তু জাস্টিনের অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে অর্ধেক ফেস প্যারালাইসিস হবার পরেও তাকে লাইভ পারফরমেন্স করতে হচ্ছে। কারণ জাস্টিন যখন টাকা কামাচ্ছিলেন তখন নিজের সব ইচ্ছে পূরণের পেছনে লেগে পড়েছিলেন কোনো হিসেব নিকেশ ছাড়াই, যার জন্য যিনি একসময়ে ক্যালিফোর্নিয়াতে 200 কোটির হাবেলি কিনেছিলেন তিনি আজ লস এঞ্জেলসে ভাড়া করা বাড়িতে থাকছেন। হাবেলির কথা ছাড়ুন, জাস্টিনের 2টি বেড়ালের দামই ছিল 50 লাখ টাকা। প্রচুর টাকা ইনকাম করা সত্ত্বেও কেবল ফাইন্যান্সিয়াল নলেজের অভাবে আজ তার এমন অবস্থা। আশা করি ভিডিওটি আপনাদের জন্য আই ওপেনিং হয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।